কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে প্রপার্টি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আইসোমারিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, জটিল যৌগের সমাবয়বতা। সমাবয়বতা কাকে বলে তোমরা জানো, যে দুটো যৌগের আণবিক সংকেত যদি একই রকম হয় কিন্তু তাদের গঠন আলাদা হয়, তাহলে সেই দুটো যৌগ পরস্পরের আইসোমার বা সমাবয়ব হয়। এবং এই যে দুটো যৌগ পরস্পরের আইসোমার হচ্ছে, এই ঘটনাকে বলা হয় আইসোমারিজম বা সমাবয়বতা। জটিল যৌগের সমাবয়ব দু প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বা গঠনগত সমাবয়বতা, এবং সেকেন্ড হচ্ছে স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমাবয়বতা। যখন জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব যে আয়ন থাকে তার চারদিকে লিগ্যান্ডের সজ্জা যদি বিভিন্ন হয়, লিগ্যান্ডের কানেক্টিভিটি যদি বিভিন্ন হয়, তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজম দেখায়। আর স্টিরিও আইসোমারিজম দেখায় কখন, যদি কেন্দ্রীয় ধাতব আয়নের চারদিকে লিগ্যান্ডের সজ্জা এক থাকে কিন্তু বিন্যাস আলাদা হয়, ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হয়, তখন তারা স্টিরিও আইসোমারিজম প্রদর্শন করে। স্ট্রাকচারাল আইসোমারিজম চার ধরনের হয়, যেরকম আয়নাইজেশন আইসোমারিজম, হাইড্রেট আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমারিজম এবং কোঅর্ডিনেশন আইসোমারিজম বা স্ববর্গীয় সমাবয়বতা। আর স্টিরিও আইসোমারিজম দুই প্রকারের হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমাবয়বতা। তো আমরা প্রত্যেকটা প্রকারের আইসোমারিজমকে ইন্ডিভিজুয়ালি দেখে নেব যে ব্যাপারগুলো কি কি ঘটছে। প্রথমে হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে বলছি। স্ট্রাকচারাল আইসোমারিজম কমপ্লিট হলে তারপরে স্টিরিওতে যাব। স্ট্রাকচারাল আইসোমারিজমের চারটে ভাগের প্রথম ভাগ হচ্ছে আয়নাইজেশন আইসোমারিজম বা আয়নীয় সমাবয়বতা। যখন দুটো জটিল যৌগ দ্রবণে ভিন্ন ভিন্ন আয়ন উৎপন্ন করে, তখন তারা পরস্পরের আয়নীয় সমাবয়ব হয়। যেরকম এক্সাম্পল রয়েছে, দেখো CONH3 BrSO4। এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের দুটো আইসোমার আমরা পাই। একটা হচ্ছে উপরে আছে যেটা COBrNH3 আর সেকেন্ড আইসোমার হলো COSO4NH3 Br। প্রথম আইসোমারের ক্ষেত্রে লক্ষ্য করো, SO4 রয়েছে থার্ড ব্র্যাকেটের বাইরে আর Br রয়েছে থার্ড ব্র্যাকেটের ভেতরে। সেকেন্ড আইসোমারের ক্ষেত্রে লক্ষ্য করো, Br চলে এসছে থার্ড ব্র্যাকেটের বাইরে, SO4 চলে গেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তার মানে এরা যখন জলীয় দ্রবণে আয়নে ভাঙছে, প্রথম আইসোমারের ক্ষেত্রে আমরা সালফেট অ্যানায়ন পাচ্ছি, কিন্তু দ্বিতীয় আইসোমারের ক্ষেত্রে আমরা ব্রোমিন অ্যানায়ন পাচ্ছি, যেহেতু ব্রোমিনটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে রয়েছে, মানে থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। অথচ এই দুটো আইসোমারের কিন্তু আণবিক সংকেত একই, CONH3 BrSO4। তাহলে এরা হয়ে যাচ্ছে পরস্পরের আয়নীয় সমাবয়ব, যেহেতু দ্রবণে ভিন্ন ভিন্ন আয়ন উৎপন্ন করছে, অথচ এদের আণবিক সংকেত এক। একই রকমভাবে নিচে তিনটে পেয়ার দেখানো হয়েছে। প্রথম পেয়ারটা হচ্ছে প্লাটিনামের দুটো আয়নীয় সমাবয়ব। সেখানে লক্ষ্য করো, Br2 যেটা প্রথম আইসোমারে থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, সেকেন্ড আইসোমারে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেছে, এবং প্রথম আইসোমারে Cl2 থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সেটা সেকেন্ড আইসোমারে কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে চলে এসছে। সুতরাং এরা কিন্তু জলীয় দ্রবণে পৃথক পৃথক আয়ন দেবে, অথচ এদের আণবিক সংকেত সেম। তাহলে এরা হয়ে যাচ্ছে পরস্পরের আয়নীয় সমাবয়ব। একে আমরা বলছি আয়নাইজেশন আইসোমারিজম। সেকেন্ড যে টাইপ সেটা হচ্ছে হাইড্রেট সমাবয়বতা, হাইড্রেট আইসোমারিজম। এটা কখন হচ্ছে, যখন একটাই কম্পাউন্ড তাদের দুটো আইসোমার
সেক্ষেত্রে জলের অণু কখনো লিগ্যান্ড হিসেবে থাকছে, আবার কখনো আয়নীয় অংশ হিসেবে থাকছে। লিগ্যান্ড হিসেবে থাকা মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা, আর আয়নীয় অংশ তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম, আয়নীয় স্ফিয়ার, কোঅর্ডিনেশন স্ফিয়ার। আয়নীয় অংশ হচ্ছে যেটা থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে। তো প্রথম তিনটের ক্ষেত্রে দেখো ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন কমপ্লেক্সের তিনটো আইসোমার দেখানো হয়েছে। তিনটে আইসোমারের একদম নিচেরটা খেয়াল করো, CrH2O6Cl3। এক্ষেত্রে দেখো 6টা H2O লিগ্যান্ড হিসেবেই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, কোনো জলের অণু কিন্তু আয়নীয় অংশ হিসেবে বাইরে নেই। ঠিক তার ওপরের যৌগটা মানে আইসোমারটা খেয়াল করো, 6টা জলের অণুর মধ্যে 5টা জলের অণু থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে লিগ্যান্ড হিসেবে, আর একটা জলের অণু আয়নীয় অংশ হিসেবে বাইরে চলে এসছে। এবং প্রথম আইসোমারের ক্ষেত্রে খেয়াল করো, 4টে জলের অণু লিগ্যান্ড হিসেবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এবং 2টো জলের অণু আয়নীয় অংশ হিসেবে বাইরে চলে এসছে। অর্থাৎ এই তিনজনের ক্ষেত্রেই কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু জলের অণু কখনো লিগ্যান্ড হিসেবে রয়েছে এবং কখনো আয়নীয় অংশ হিসেবে রয়েছে, এবং সেই সংখ্যাটা কিন্তু ডিফার করছে, মানে লিগ্যান্ডের সজ্জাটা ভিন্ন হচ্ছে, যার জন্য এরা হয়ে যাচ্ছে পরস্পরের হাইড্রেট আইসোমার। কোবাল্টের ক্ষেত্রেও 2টো আইসোমারকে নিচে দেখানো হয়েছে, যেখানে খেয়াল করলে দেখবে যে H2O কখনো লিগ্যান্ড হিসেবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, আবার কখনো আয়নীয় অংশ হিসেবে থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। তো এরা হয়ে যাচ্ছে হাইড্রেট আইসোমারের এক্সাম্পল। থার্ড যে টাইপ সেটা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম, বন্ধন বা লিঙ্কেজ সমবায়বতা। এটা যখন শো হয়, যে কারণে শো হয় তার মেন রিজনটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড তোমাদের আগে পড়িয়েছি প্রথম ক্লাসে, যদি কেউ না দেখে থাকো দেখে নেবে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে এমন একটা লিগ্যান্ড যেখানে 2টো ডোনার থাকে, মানে 2জন অসমযোজী বন্ধন তৈরি করতে পারে, কিন্তু অ্যাট এ টাইম এরা একজনকে ইউজ করে, এবং এর কারণেই কিন্তু আইসোমারিজমটা শো হয়। যেরকম এখানে 3টে এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো NO2- লিগ্যান্ডের ক্ষেত্রে 2টো ডোনার হচ্ছে একটা N একটা O। কখনো থ্রু নাইট্রোজেন বন্ড তৈরি হয়, কখনো থ্রু অক্সিজেন বন্ড তৈরি হয়। তো NO2 হয়ে যাচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। সেই কারণেই NO2 যুক্ত কোবাল্টের কোঅর্ডিনেশন কমপ্লেক্সের 2টো আইসোমার আমরা পেয়ে যাচ্ছি। নিচের যে বক্সটা রয়েছে কোবাল্টের, দেখো NO2 লিগ্যান্ডটা রয়েছে, প্রথম যৌগে থ্রু নাইট্রোজেন বন্ড তৈরি হয়েছে, নাম হয়েছে পেন্টাঅ্যামিন নাইট্রিটো N কোবাল্ট 3 ক্লোরাইড, যেহেতু থ্রু নাইট্রোজেন বন্ড ফর্মেশন হয়েছে। আর এর আইসোমার হচ্ছে নিচের কম্পাউন্ডটা COONO NH3 5Cl2। এখানে দেখো থ্রু অক্সিজেন বন্ড ফর্মেশন হয়েছে, সেই কারণে নাম হয়েছে পেন্টাঅ্যামিন নাইট্রিটো ও কোবাল্ট 3 ক্লোরাইড। তাহলে এদের আণবিক সংকেত এক, কিন্তু লিঙ্কেজের তফাৎ, কখনো নাইট্রোজেনের থ্রু দিয়ে লিঙ্কেজ হচ্ছে, কখনো অক্সিজেনের থ্রু দিয়ে লিঙ্কেজ হচ্ছে। তাহলে এরা হয়ে যাচ্ছে পরস্পরের লিঙ্কেজ আইসোমার। একইভাবে SCN লিগ্যান্ডের ক্ষেত্রেও আমরা 2টো আইসোমার পাচ্ছি কোবাল্ট কমপ্লেক্সের জন্য। সেখানে প্রথম যৌগে দেখো NCS লেখা রয়েছে, তার মানে থ্রু নাইট্রোজেন বন্ড ফর্মেশন হচ্ছে, এবং নামের ক্ষেত্রে আমরা আইসোথায়োসায়ানেটো কথাটা ইউজ করছি, যেহেতু নাইট্রোজেনের থ্রু দিয়ে বন্ড ফর্মেশন হচ্ছে। আর এর আইসোমারই হচ্ছে নিচের কম্পাউন্ড COSCN NH3 2+। এখানে সালফারের থ্রু দিয়ে বন্ড ফর্মেশন হচ্ছে, লিগ্যান্ড কিন্তু সেম আছে, কিন্তু ডোনারটা চেঞ্জ হচ্ছে, যেহেতু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, এবং সেই কারণে এখানে থায়োসায়ানেটো কথাটা ইউজ হচ্ছে, আইসোথায়োসায়ানেটো হচ্ছে না। আইসো হবে তখন যখন N এর থ্রু দিয়ে বন্ড ফর্মেশন হবে। তো এই হয়ে যাচ্ছে লিঙ্কেজ আইসোমার। ফোর্থ যে
টাইপটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম, মানে স্ববর্গীয় সমাবয়বতা। এটা কখন হয়? স্ববর্গীয় পরিমণ্ডল দু রকমের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই প্রকারের আইসোমারে। এবং লিগ্যান্ডগুলো স্ফিয়ার চেঞ্জ করে, ইন্টারচেঞ্জ করে, কখনো ধনাত্মক স্ফিয়ারে থাকে, কখনো সেটা ঋণাত্মক স্ফিয়ারে চলে আসে, এসে আইসোমারিজম শো করে। যেরকম প্রথম যে বক্সটা রয়েছে দেখো, কোবাল্টে দুটো আইসোমার দেখানো হয়েছে। সংকেতটা আমি বলছি প্রথম আইসোমারের, CONH3 CrCN6। এখানে দেখতে পাচ্ছ NH3 যে লিগ্যান্ড, 6টা NH3 লিগ্যান্ড কোবাল্টের সঙ্গে যুক্ত আছে। এর আইসোমারটা খেয়াল করো, 6টা NH3 লিগ্যান্ড স্ফিয়ার চেঞ্জ করে ক্রোমিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। আবার খেয়াল করো, ক্রোমিয়ামের সঙ্গে প্রথম আইসোমারে যে 6টা সায়ানাইড লিগ্যান্ড যুক্ত ছিল, দ্বিতীয় আইসোমারে কিন্তু 6টা সায়ানাইড স্ফিয়ার চেঞ্জ করে কোবাল্টের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে লিগ্যান্ডগুলো পরিমণ্ডল পাল্টে ফেলছে, যার ফলে আমরা একই আণবিক সংকেত বিশিষ্ট একই যৌগের দুটো আইসোমার পাচ্ছি। এবং এই ধরনের আইসোমারিজমকে আমরা বলছি কোঅর্ডিনেশন আইসোমারিজম বা স্ববর্গীয় সমাবয়বতা। একই সেম এক্সাম্পল, একই টাইপের এক্সাম্পল তোমাদের নিচের দুটো বক্সে কপার আবার প্ল্যাটিনাম, এই দুটো কেন্দ্রীয় আয়ন দিয়ে দুটো কমপ্লেক্সের ক্ষেত্রে দেখানো হয়েছে যে কিভাবে এরা আইসোমারিজম শো করে। তো এই 4টে টাইপ হয়ে যাচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম আমরা পড়লাম। তাহলে আমরা যে ছকটা করেছিলাম স্ট্রাকচারাল আইসোমারিজমের 1 2 3 4 4টে টাইপ আমরা জেনে ফেললাম। এবারে ঢুকবো স্টিরিও আইসোমারিজমে, ত্রিমাত্রিক সমবায়বতাতে। এখানে লিগ্যান্ডের সজ্জার পার্থক্য থাকে না, থাকে বিন্যাসের পার্থক্য, ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ হয়। এবং স্টিরিও আইসোমারিজমের টাইপ তোমরা জানো দু রকমের, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, একটা হচ্ছে অপটিক্যাল। ফার্স্টে জিওমেট্রিক্যাল দেখি, তারপরে অপটিক্যালে ঢুকবো। জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক সমাবয়বতা কখন হচ্ছে? লিগ্যান্ডের আপেক্ষিক বিন্যাস যদি আলাদা হয় তখন তাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6 দুই প্রকার কম্পাউন্ডের ক্ষেত্রেই কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায়। এখন তোমরা জানো যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এরা কিন্তু দু রকমের স্ট্রাকচার দেয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। দুটোর ক্ষেত্রেই 4টে করে লিগ্যান্ড যুক্ত থাকে, সে কারণে আমরা বলছি কোঅর্ডিনেশন নাম্বার 4। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল স্ট্রাকচার দেয়, 6টা লিগ্যান্ড থাকে। তো এই 3 ধরনের কম্পাউন্ড, টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, এদের দুজনের ক্ষেত্রে হচ্ছে CN4 আর অক্টাহেড্রালের ক্ষেত্রে CN হচ্ছে 6। এই 3 ধরনের স্ট্রাকচারে আমরা দেখে নেব যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কী করে শো হচ্ছে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম যেটা বলছিলাম, লিগ্যান্ডের আপেক্ষিক বিন্যাসটা আলাদা হয়। কি করে দেখো, এম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, ওপরের দুটো ছবির কথা বলছি। এম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার চারপাশে দুটো এ আর দুটো বি লিগ্যান্ড যুক্ত হয়েছে। কিন্তু এই যুক্ত হওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যদি একই প্রকার লিগ্যান্ড পাশাপাশি অবস্থান করে এবং তাদের মধ্যবর্তী বন্ধন কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ধরনের কনফর্মেশনকে আমরা বলি সিস কনফর্মেশন, বা আইসোমারটাকে আমরা বলছি সিস আইসোমার। আর সেকেন্ড ছবিতে দেখো, একই লিগ্যান্ড দুটো এ এবং দুটো বি পরস্পর বিপরীতে অবস্থান করছে এবং তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তখন আমরা এই ধরনের কনফর্মেশনকে বলি ট্রান্স আইসোমার। তাহলে সিস হচ্ছে সেম লিগ্যান্ড পাশাপাশি থাকবে, ট্রান্স হলো সেম লিগ্যান্ড বিপরীতে থাকবে। তো এই ধরনের লিগ্যান্ডের বিন্যাস এইভাবে চেঞ্জ হলে সেটা হয়ে যাচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। প্রথমে বলি টেট্রাহেড্রাল কমপ্লেক্সের কথা, CN4।
টেট্রাহেড্রাল কমপ্লেক্স কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না। কারণ হচ্ছে টেট্রাহেড্রনের তোমরা স্ট্রাকচার জানো, যেভাবে নিচের ছবিটা দেখানো হয়েছে সেভাবেই একটা চতুস্থলকীয় গঠন অবস্থান করে এবং চারটে বন্ধনের অন্তর্বর্তী কোণের মান তোমরা জানো যে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা বন্ধন কোণের মানই 109 ডিগ্রি 28 মিনিট করে হয়। যেভাবেই লিগ্যান্ডের বিন্যাস আমরা চেঞ্জ করি না কেন, বন্ধন কোণ কিন্তু সেম থাকবে। দেখো এখানে চেঞ্জ করে দেখানো হয়েছে। প্রথম ছবিতে 3টে গ্রিন লিগ্যান্ড নিচে ছিল, তারপরের ছবিতে একটা গ্রিন ওপরে উঠে গেছে আর ব্লুটা নিচে এসছে। তাতেও যা স্ট্রাকচার আমরা পাচ্ছি, থার্ড যে ছবিতে সেখানে দেখো ব্লুটা সাইডে চলে গেছে, গ্রিনটা সরে এসছে ডান দিকে। সেক্ষেত্রেও আমরা যে স্ট্রাকচার পাচ্ছি, বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটই থাকছে এবং স্ট্রাকচার টেট্রাহেড্রালই থাকছে। তাহলে আলটিমেটলি স্ট্রাকচারের কোনো ডিফারেন্সই টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা পাচ্ছি না, বা বন্ধন কোণের ডিফারেন্সও পাচ্ছি না। ফলে আইসোমার টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু গঠন হয় না, কাজে টেট্রাহেড্রাল কমপ্লেক্স জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না। তাহলে নেক্সট আমরা যাই CN4-এ, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। সেখানে দেখা যাক কিভাবে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয়। প্রথম যে সংকেতটা রয়েছে MA4, চারটে সেম লিগ্যান্ড রয়েছে। M থাকবে সেন্ট্রালে এবং চারদিকে চারটে লিগ্যান্ড রয়েছে। দেখো চারটে লিগ্যান্ডকে যেভাবেই বসানো হোক না কেন আমরা সেম স্ট্রাকচার পাবো, তাহলে এক্ষেত্রেও আমরা আইসোমার পাচ্ছি না। সেকেন্ড যে সংকেত MA3B, সেখানে 3টে সেম লিগ্যান্ড, একটা ডিফারেন্ট লিগ্যান্ড, এবং আমরা যে স্ট্রাকচারগুলো পেয়েছি সেগুলো পরপর এঁকেছি। দেখো চারটে স্ট্রাকচারের ক্ষেত্রেই খেয়াল করো যে ডিফারেন্ট যে লিগ্যান্ড বি, সেটা যেখানেই থাকুক না কেন স্ট্রাকচার সেমই থাকে, কোনো ডিফারেন্সই কিন্তু হয় না। 3টে সেম লিগ্যান্ড একজোট হয়ে থাকে, মানে মোটামুটি পাশাপাশি থাকে, আর যেটা ডিফারেন্ট লিগ্যান্ড সেটা চতুর্থ অবস্থানে অবস্থান করে, তাহলে আলটিমেটলি স্ট্রাকচার সেমই থাকছে। তাহলে MA4 আর MA3B এই দু ধরনের সংকেতের জন্যই কিন্তু আমরা কোনো রকম আইসোমার পাচ্ছি না। থার্ড সংকেতে যাই MA2B2, আমরা ভেঙে লিখছি MAABB, দুটো সেম লিগ্যান্ড, দুটো ডিফারেন্ট লিগ্যান্ড। এক্ষেত্রে আমরা কি কি আইসোমার পাবো সেটা পেতে গেলে আমাদের কম্বিনেশন বানাতে হবে। তো কি কি কম্বিনেশনে ভাঙা যায় দেখা যাক। এমটাকে আলাদা রাখবো, যেটা কেন্দ্রীয় অ্যাটম। এরপরে আমরা পেয়ার ফর্ম করব। পেয়ার এমনভাবে করব যাতে পরস্পর তারা অপোজিট পজিশনে থাকে। দেখো প্রথম কম্বিনেশন করা হয়েছে MAABB। AA মানে হচ্ছে এর অপোজিটে এ থাকবে, বি এর অপোজিটে বি থাকবে। পাশে স্ট্রাকচার দেওয়া রয়েছে, দেখো এম রয়েছে মাঝখানে, এর অপোজিটে এ, বি এর অপোজিটে বি। এটা একটা কম্বিনেশন। সেকেন্ড যে পসিবল কম্বিনেশন সেটা হচ্ছে MABAB। স্ট্রাকচার দেখে নাও, এর অপোজিটে বি, এর অপোজিটে বি, আর এম থাকবে মাঝখানে। এই দুটো কম্বিনেশনের বাইরে যে কম্বিনেশনই তোমরা বানাও দেখবে রিপিট হবে। তার মানে MA2B2-র ক্ষেত্রে এই দুটো কম্বিনেশনই আমরা পাচ্ছি, অর্থাৎ দুখানা আইসোমার আমরা পাচ্ছি। এক্সাম্পল হচ্ছে PTCl2NH3 2। PT হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, Cl2 সিস কনফার্মেশনে দুটো Cl পাশাপাশি থাকছে, তার নাম হচ্ছে সিসপ্ল্যাটিন। আর ট্রান্স কনফার্মেশনে দুটো Cl এবং দুটো NH3 পরস্পর অপোজিটে অবস্থান করছে, নাম হচ্ছে ট্রান্সপ্লাটিন। সিসপ্ল্যাটিনের খুব উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা বললাম MA2B2-র ক্ষেত্রে কি আইসোমার পাচ্ছি সেটা। নাম্বার 4-এ যাচ্ছি MA2BC, যেখানে দুটো সেম লিগ্যান্ড রয়েছে আর দুটো সিঙ্গেল করে ডিফারেন্ট লিগ্যান্ড রয়েছে, বি একটা সি একটা। তো এক্ষেত্রে আমাদের আবার পসিবল কম্বিনেশন বানাতে হবে কি কি আইসোমার পাবো তার জন্য।
দেখো প্রথম কম্বিনেশন হচ্ছে এম এ এ বি সি, এর অপোজিটে এ, বি এর অপোজিটে সি, এ একটা কনফার্মেশন পাচ্ছি। আরেকটা কম্বিনেশন বানাতে পারছি এম এ বি এ সি, এর অপোজিটে বি, এর অপোজিটে সি। তাহলে এই দুটো কম্বিনেশনের বাইরে আরও কম্বিনেশন তোমরা ট্রাই করতে পারো, দেখবে রিপিট হচ্ছে। কাজেই এর ক্ষেত্রে এম এ টু বি সির ক্ষেত্রে আমরা দুখানা আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার পাচ্ছি। নাম্বার 5, সংকেত হচ্ছে এম এ বি সি ডি। এম এ বি সি ডি এই ফর্মুলা যদি থাকে তার মানে বুঝতেই পারছো যে এ বি সি ডি চারটে ডিফারেন্ট লিগ্যান্ড একটা করে রয়েছে। তাহলে আমরা পসিবল কম্বিনেশন বানাবো। প্রথমে এ বি কে রাখবো, বাকি যে পড়ে থাকছে সি ডি তাদেরকে আলাদা পেয়ার করব। তাহলে এর অপোজিটে বি, সি এর অপোজিটে ডি। নেক্সট যে কম্বিনেশন এ বি নিয়েছিলাম, এবারে বি কে বাদ দিয়ে সি কে নেব, এ সি কম্বিনেশন হবে, সঙ্গে থাকবে বিডি কম্বিনেশন। এসিবিডি কম্বিনেশন হলে এর অপোজিটে থাকছে সি, বি এর অপোজিটে থাকছে ডি। থার্ড যে কম্বিনেশন এম এডি বিসি, দেখো প্রথম কম্বিনেশনে এর সাথে বি নিয়েছিলাম, সেকেন্ড কম্বিনেশনে এর সঙ্গে সি নেওয়া হয়েছে, থার্ড কম্বিনেশনে এর সঙ্গে ডি নেওয়া হয়েছে এবং বাকি দুটোকে আলাদা পেয়ার করা হয়েছে। তাহলে এর অপোজিটে থাকছে ডি, বি এর অপোজিটে সি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 পসিবল আইসোমার্স এম এ বি সি ডির ক্ষেত্রে। এবং এর এক্সাম্পল হচ্ছে পিটি বিআর সিএল এনএইচ3 পিওয়াই, যেখানে আমরা ফর্মুলা অনুযায়ী 3টে আইসোমার পাচ্ছি। 6 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে এম এ এ হোল টু। এ এ মানে হচ্ছে এটা একটা বাইডেন্টেন্ট লিগ্যান্ড। বাইডেন্টেন্ট লিগ্যান্ড তোমাদের আগে পড়িয়েছি যে দ্বিযোজী লিগ্যান্ড, একদম প্রথম ক্লাসে সেখানে দেখানো হয়েছিল যে দুটো ডোনার থাকে এবং দুটো ডোনারের মাধ্যমে দুটো বন্ধন তৈরি করে এরা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। নিচের ছবিতে দেখো এম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এবং দুদিকে দুটো বাইডেন্টেন্ট লিগ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মতন সার্কেল করে দেখানো হয়েছে দুদিকে। তার মানে কি এরা দুটো ডোনারের সাহায্যে এম এর সঙ্গে বন্ধন তৈরি করে যুক্ত আছে। এক্সাম্পল হচ্ছে পিটিইএন হোল টু। এবং এক্ষেত্রে যে স্ট্রাকচার সেটা খেয়াল করো, যেহেতু বাইডেন্টেন্ট লিগ্যান্ড এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে যেখানেই রাখা হোক না কেন আমরা সেম স্ট্রাকচারই পাবো, সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু কোনো আইসোমার পাচ্ছি না, নো আইসোমার। বাইডেন্টেন্ট লিগ্যান্ড যদি সিমেট্রিক্যাল হয় তাহলে কোনো আইসোমার আমরা পাচ্ছি না, কিন্তু যদি বাইডেন্টেন্ট লিগ্যান্ড আনসিমেট্রিক্যাল হয়, যেরকম আগের এক্সাম্পল যেটা ছিল সেটা পিটিইএন হোল টু ছিল, ইথিলিন ডাইঅ্যামিন লিগ্যান্ড ছিল। ইথিলিন ডাইঅ্যামিনের স্ট্রাকচার দেখবে তোমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, সিমেট্রিক্যাল স্ট্রাকচার। কিন্তু লিগ্যান্ড যদি বাইডেন্টেন্ট অথচ আনসিমেট্রিক্যাল হয়, যেরকম এই এক্সাম্পলে দেখো গ্লাইসিনেট লিগ্যান্ড রয়েছে, যৌগের নাম ডাইগ্লাইসিনেটো প্ল্যাটিনাম, এটা কিন্তু আনসিমেট্রিক্যাল লিগ্যান্ড। দেখতে পাচ্ছ একটাই সি ডাবল বন্ডও রয়েছে, এবং যদি দুখানা সি ডাবল বন্ডও সেম সাইডে থাকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিস কনফার্মেশন। যদি সি ডাবল বন্ডও পরস্পরের ট্রান্সে থাকে, তা মানে অপোজিটে থাকে, আমরা পেয়ে যাচ্ছি ট্রান্স কনফার্মেশন। তাহলে এক্ষেত্রে কিন্তু বাইডেন্টেন্ট লিগ্যান্ড হওয়া সত্ত্বেও আনসিমেট্রিক্যাল হওয়ার কারণে দুখানা আইসোমার পাওয়া সম্ভব হচ্ছে। কিন্তু আগের এক্সাম্পলে যেহেতু আনসিমেট্রিক্যাল লিগ্যান্ড ছিল না, সিমেট্রিক্যাল লিগ্যান্ড ছিল, কাজেই কোনো আইসোমার কিন্তু আমরা পাইনি। এই হয়ে গেল স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলার জন্য কিভাবে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পাচ্ছি তার বিবরণ। নেক্সট আমরা দেখব কোঅর্ডিনেশন নাম্বার 6 জন্য কিভাবে জিওমেট্রিক্যাল আইসোমার পাওয়া যাচ্ছে। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানেই হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্স, মানে 6টা লিগ্যান্ড এখানে যুক্ত থাকবে। প্রথম সংকেত হচ্ছে MA6, 6টা সেম লিগ্যান্ড। ভেবে দেখো যেভাবেই থাকুক না কেন একই স্ট্রাকচার পাবো,
তাহলে কোনো আইসোমার পাওয়া সম্ভব নয়। MA5B 5টা সেম লিগ্যান্ড, একটা ডিফারেন্ট লিগ্যান্ড। একটা ডিফারেন্ট লিগ্যান্ডকে যে পজিশনেই রাখা হোক না কেন স্ট্রাকচার সেম থাকবে, কাজেই এখানেও কিন্তু কোনো আইসোমার পাওয়া যাচ্ছে না। তাহলে MA6 আর MA5B দুজনের ক্ষেত্রেই কিন্তু নো আইসোমার ইজ ফর্মড। থার্ড হচ্ছে MA4B2। M আমরা ভেঙে লিখছি 4টে A আর 2টো B। এক্ষেত্রে আমরা কি কি আইসোমার পাবো তার জন্য পসিবল কম্বিনেশন আমাদের বানাতে হবে। প্রথম যে কম্বিনেশন খেয়াল করো, MAA তার মানে এর অপোজিটে A, এর অপোজিটে A, B এর অপোজিটে B, দুটো B অ্যাক্সিস বরাবর রয়েছে অ্যাক্সিয়াল পজিশনে। সেকেন্ড যে কম্বিনেশন MAA-AB এর অপোজিটে A, এর অপোজিটে B এবং অ্যাক্সিয়াল পজিশনে আর একটা AB পরস্পরের ট্রান্সে রয়েছে। এই কম্বিনেশনকেই যদি আমরা অ্যাক্সিয়ালে না রেখে প্ল্যানারে রাখি তাহলে আর একটা কনফার্মেশন আমরা পাচ্ছি, সেটা নিচে দেওয়া রয়েছে খেয়াল করো। এর অপোজিটে A রয়েছে অ্যাক্সিয়াল পজিশনে আর দুটো যে AB সেই দুটো প্ল্যানারে রয়েছে, এর অপোজিটে B, এর অপোজিটে B। তাহলে প্রথম কনফার্মেশনে সেম লিগ্যান্ড পাশাপাশি থাকার কারণে অ্যাক্সিয়াল পজিশনে যেহেতু পরস্পরের বিপরীতে রয়েছে সেজন্য সেই কনফার্মেশন হয়ে যাচ্ছে ট্রান্স কনফার্মেশন। আর সেকেন্ড দুটো কনফার্মেশনের ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু 3টে A লিগ্যান্ড 4টে A লিগ্যান্ড একদিকে আছে, দুটো B লিগ্যান্ড পাশাপাশি আছে, সেজন্য হয়ে যাচ্ছে সিস কনফার্মেশন। থার্ড যে কনফার্মেশন সেক্ষেত্রেও একই, 4টে A দেখো সেম সাইডে রয়েছে আর দুটো B সেম সাইডে আছে, তাহলে হয়ে যাচ্ছে সিস কনফার্মেশন। এক্সাম্পল হচ্ছে ক্রোমিয়াম Cl2NH3 4+ টেট্রামিন ডাইক্লোরো ক্রোমিয়াম কমপ্লেক্স। নাম্বার 4 ফর্মুলা হচ্ছে MA3B3। আমরা ভেঙে লিখছি 3টে A সেম লিগ্যান্ড, 3টে B সেম লিগ্যান্ড, মোট 6টা লিগ্যান্ড মানে CN হচ্ছে 6। তো আমরা কম্বিনেশন বানাবো। প্রথম কম্বিনেশনে MAA-AB-BB সেই মতন স্ট্রাকচার দেখে নাও। এর অপোজিটে A, এর অপোজিটে B, B এর অপোজিটে B। সেকেন্ড যে কম্বিনেশন MAB-AB-AB, সেকেন্ড স্ট্রাকচারে খেয়াল করো, এর অপোজিটে B, এর অপোজিটে B এবং অ্যাক্সিয়ালেও এর অপোজিটে B। এক্ষেত্রে একটা কথা বলার, প্রথম যে স্ট্রাকচারটা পাওয়া গেল সেক্ষেত্রে দেখবে 3টে একই লিগ্যান্ড এমনভাবে অবস্থান করছে, তাদের মধ্যে দিয়ে যদি একটা তল কল্পনা করো, 3টে যে A লিগ্যান্ড রয়েছে সেই 3টে A লিগ্যান্ডকে মনে মনে ধরো এবং তাদের মধ্যে দিয়ে যদি একটা তল কল্পনা করো, দেখবে সেই তলটা অক্টাহেড্রনকে সমান দুভাগে ভাগ করছে। যদি 3টে সেম লিগ্যান্ড এই ধরনের তলে অবস্থান করে যে অক্টাহেড্রনকে দুভাগে ভাগ করতে পারে, তাহলে আমরা সেই আইসোমারকে বলি মেরিডিওনাল আইসোমার, সংক্ষেপে বলা হয় মার, MER। পাশের স্ট্রাকচারে এসো, সেখানে দেখো 3টে একই লিগ্যান্ড, 3টে বিকে মনে মনে কল্পনা করো, যদি একটা ট্রায়াঙ্গেল মনে মনে আঁকো তাহলে বুঝতে পারবে যে 3টে বি লিগ্যান্ড অক্টাহেড্রনের একটা ফেস বা একটা পৃষ্ঠে অবস্থান করছে। এই ধরনের আইসোমারকে আমরা বলি ফেসিয়াল আইসোমার, সংক্ষেপে বলা হয় FAC, ফেস। এবং এইভাবে যে আইসোমারিজমে আমরা ফেস আর মার দুটো কনফার্মেশন পাচ্ছি তাকে বলা হয় ফেস মার আইসোমারিজম। তো যেটা ট্রান্স সেটা হচ্ছে মার, যেটা সিস সেটা হচ্ছে ফেস। এক্সাম্পল হচ্ছে রোডিয়াম কমপ্লেক্স RHCl3PY3। RH হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর যেভাবে ওপরের দুটো কনফার্মেশন তৈরি হলো ঠিক সেভাবেই RHকে সেন্ট্রালে রেখে লিগ্যান্ডগুলো সেভাবে অবস্থান করে দুখানা আইসোমার উৎপন্ন করছে, একটা মার একটা ফেস। পরের যে সংকেত সেটা হচ্ছে MABCDEF।
কোঅর্ডিনেশন নাম্বার 6, 6টা লিগ্যান্ড রয়েছে কিন্তু 6টাই হচ্ছে ডিফারেন্ট। তো এক্ষেত্রে আমাদের কম্বিনেশন প্রচুর তৈরি হবে। কম্বিনেশন কি করে বানাবো বলে দিচ্ছি। প্রথমে এর সঙ্গে বিকে কনস্ট্যান্ট রাখবো, বাকি 4জনকে এধার ওধার করব। সেইভাবে দেখো এ বি কনস্ট্যান্ট থেকে ওপরে 3টে কম্বিনেশন আমরা পাচ্ছি। পরের স্টেপে এর সঙ্গে বিকে যেরকম নিয়েছিলাম, বিটাকে বাদ দিয়ে এবারে সিকে নেব। এ সিকে কনস্ট্যান্ট রেখে বাকি 4টেকে আমরা ওলটপালট করব, তাহলেও দেখবে আরও 3টে কনফার্মেশন পাওয়া যাবে। একইভাবে এর সঙ্গে ডিকে নেব, সেটাকে কনস্ট্যান্ট রেখে আরও 3টে কম্বিনেশন পাওয়া যাবে। এর সঙ্গে ই এবং এর সঙ্গে এফ এইভাবে নিয়ে তাদেরকে কনস্ট্যান্ট রেখে টোটাল 15খানা আইসোমার এই ধরনের সংকেতের জন্য আমরা পাচ্ছি। সব কজনই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। পরের যে ফর্মুলা এম এ এ বি সি ডি, এ এ হচ্ছে এখানে বাইডেন্টেন্ট লিগ্যান্ড। একইভাবে আমরা কম্বিনেশন তৈরি করব। মনে রাখবে যেহেতু এ এ হচ্ছে সিঙ্গেল বাইডেন্টেন্ট লিগ্যান্ড, কাজেই একটাই লিগ্যান্ড তো পরস্পরের ট্রান্সে থাকতে পারে না। সে কারণে কম্বিনেশন বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে দুটো এ যেন একই ফার্স্ট ব্র্যাকেটে না থাকে, কারণ তারা তো পরস্পরের বিপরীতে থাকতে পারবে না। কাজেই এর সঙ্গে আমাদের অন্য কোনো লিগ্যান্ডকে নিতে হবে। বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে। তো আমরা বি দিয়ে স্টার্ট করি। প্রথমে এ বিকে কনস্ট্যান্ট রেখে বাকি 4টেকে আমরা ওলটপালট করব। দেখো ওপরের 3টে কম্বিনেশন পাওয়া গেছে। পরের স্টেপে এর সঙ্গে সিকে কনস্ট্যান্ট রাখবো, আরও 3টে কম্বিনেশন পাবো, কিন্তু তার মধ্যে দেখবে একটা কম্বিনেশন ওপরের সঙ্গে রিপিট হবে, সেটাকে বাদ দিয়ে দিলে টোটাল 2টো কম্বিনেশন আমরা পাচ্ছি। পরের স্টেপে এর সঙ্গে ডিকে নেব, 3টে কম্বিনেশন পাওয়ার কথা, কিন্তু অলরেডি 2টো কম্বিনেশন দেখবে রিপিট হবে, আলটিমেটলি একটাই কম্বিনেশন পাবো। তো অল টোটাল আমরা 6খানা জিওমেট্রিক্যাল আইসোমার এই সংকেতের জন্য পাচ্ছি। তাহলে এইভাবে বিভিন্ন ফর্মুলাতে যেখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 বা অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে আমরা এইভাবে কম্বিনেশন তৈরি করে করে আইসোমার কটা পসিবল সেই রকম জিওমেট্রিক্যাল আইসোমার আমরা পাচ্ছি। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম যে পার্টটা স্টিরিও আইসোমারিজমের একটা ভাগ, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর একটাই ভাগ পড়ে আছে, সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম কাকে বলা হচ্ছে? যখন কোনো যৌগের যা গঠন সেটাকে যদি দর্পণে প্রতিবিম্ব ফেলা হয়, সেই প্রতিবিম্ব যদি অরিজিনাল স্ট্রাকচারের ওপর সুপার ইম্পোজেবল না হয়, মানে সমাপতিত না হয়, তখনই তাকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলি, বা তখনই তারা আলোকীয় সমাবয়বতা দেখায়। যদি সুপার ইম্পোজেবল না হয়, মনে রাখবে। যৌগে যদি কোনো সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, তাহলে সেই যৌগকে বলা হয় অ্যাকাইরাল। যদি উপস্থিত না থাকে তাহলে তাকে বলা হয় কাইরাল কম্পাউন্ড। তাহলে অপটিক্যাল আইসোমারিজম দেখানোর জন্য আমাদের যে শর্তগুলো প্রয়োজন, 1 নম্বর হচ্ছে যৌগটাকে কাইরাল হতে হবে, মানে সেখানে কোনো সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বা অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে না। যদি থাকে সে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে না। আর সেকেন্ড শর্ত হচ্ছে যৌগের যা গঠন তার সাথে দর্পণে প্রতিবিম্ব যেটা তৈরি হবে, সেই দুটো যেন সুপার ইম্পোজেবল না হয়। যদি হয়ে যায় তাহলে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে না। অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে নন সুপার ইম্পোজেবল হতে হবে। এই দুটো শর্তে আমরা কারা অপটিক্যালি অ্যাক্টিভ, কারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেগুলো খুঁজে বার করব। তো প্রথম ফর্মুলা দেখতে পাচ্ছ MAA3, মানে হচ্ছে AA মানে হচ্ছে এখানে বাইডেন্টেন্ট লিগ্যান্ড। সংখ্যায় কটা আছে? 3টে। এক্সাম্পল COEN3 3+, একটা কোবাল্ট কমপ্লেক্স
ট্রিস ইথিলিন ডাইয়ামিন কোবাল্ট কমপ্লেক্স। সেখানে দেখো অরিজিনাল যা স্ট্রাকচার তাকে দর্পণের প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। এবারে মনে মনে কল্পনা করলে দেখবে প্রতিবিম্ব কিন্তু যৌগের অরিজিনাল গঠনের সঙ্গে সুপার ইম্পোজেবল নয়, নন সুপার ইম্পোজেবল, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ, মানে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। পরের যে এক্সাম্পল ক্রোমিয়াম কমপ্লেক্স, ট্রিস অক্সালেটো ক্রোমিয়াম কমপ্লেক্স। এক্ষেত্রেও দেখো তিনটে বাইডেন্টেন্ট লিগ্যান্ড রয়েছে অক্সালেট। দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেই প্রতিবিম্ব কিন্তু মূল স্ট্রাকচারের ওপর সুপার ইম্পোজেবল নয়, কাজেই এও কিন্তু আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ। পরের যে ফর্মুলা MAA2X2 মানে হচ্ছে এ তোমরা জানো বাইডেন্টেন্ট লিগ্যান্ড, সংখ্যায় রয়েছে দুটো আর দুটো আলাদা লিগ্যান্ড রয়েছে। এক্সাম্পল হচ্ছে COEN2Cl2 বিস ইথিলিন ডাইয়ামিন ডাইক্লোরিডো কোবাল্ট কমপ্লেক্স। এক্ষেত্রে যা যৌগের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যখনই প্রতিবিম্ব গঠন হচ্ছে খেয়াল করো এরা কিন্তু পরস্পরের ওপর সুপার ইম্পোজেবল মানে সমাপতিত হয়ে যেতে পারে। যেহেতু সুপার ইম্পোজেবল কাজেই এরা হয়ে যাচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয়। কিন্তু এটারই যদি সিজ আইসোমার নেওয়া হয় যেখানে সেম লিগ্যান্ডগুলো কাছাকাছি রয়েছে, সিজ আইসোমারের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেই প্রতিবিম্ব কিন্তু মেন স্ট্রাকচারের ওপর সুপার ইম্পোজেবল নয়, নন সুপার ইম্পোজেবল, তাহলে এরা হয়ে যাচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে ট্রান্স আইসোমার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু সিজ আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ। পরের যে ফর্মুলা MAAX2Y2, AA হচ্ছে বাইডেন্টেন্ট লিগ্যান্ড, এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট লিগ্যান্ড, সংখ্যায় দুটো করে আছে। যৌগের নাম হচ্ছে ডাইয়ামিন ডাইক্লোরো ইথিলিন ডাইয়ামিন কোবাল্ট কমপ্লেক্স। এক্ষেত্রে খেয়াল করো যেটা সিজ আইসোমার অর্থাৎ সেম লিগ্যান্ডগুলো পাশাপাশি রয়েছে তার যে প্রতিবিম্ব গঠন হয়েছে সেটা কিন্তু মেন স্ট্রাকচারের সঙ্গে সুপার ইম্পোজেবল নয়, কাজেই এরা হয়ে যাচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বা এনানশিওমার। যদি সুপার ইম্পোজেবল না হয় তাদের পরস্পরকে এনানশিওমার বলা হয়। কিন্তু এটার যদি ট্রান্স আইসোমার আমরা দেখি যেখানে সেম লিগ্যান্ড পরস্পরের অপোজিটে রয়েছে, যেরকম ক্লোরিন অবস্থান করছে, ট্রান্স আইসোমারের ক্ষেত্রে দেখো যে প্রতিবিম্ব গঠন হয়েছে সেটাও কিন্তু মেন স্ট্রাকচারের সঙ্গে সুপার ইম্পোজেবল নয়, কাজেই অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কথা। কিন্তু এখানে ব্যাপারটা যেটা মেন স্ট্রাকচারের মধ্যে খেয়াল করে দেখো একটা প্লেন অফ সিমেট্রি রয়েছে, যার ছবি আমি নিচে ছোট্ট করে দেখিয়েছি। কোন প্লেনে প্লেন অফ সিমেট্রিটা অবস্থান করছে। প্লেন অফ সিমেট্রি থাকলে কিন্তু সেই কম্পাউন্ড নন সুপার ইম্পোজেবল হলেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় এবং সেই কারণে ট্রান্স আইসোমার কিন্তু আলোক নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, কোনো আলোকীয় সমবায়বতা দেবে না। তাহলে অনলি সিজ আইসোমার এই যৌগের ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। পরের যে ফর্মুলা MAA, এখানে এ কিন্তু বাইডেন্টেন্ট নয়, হেক্সাডেন্টেন্ট লিগ্যান্ড। হেক্সাডেন্টেন্টের খুব ভালো এক্সাম্পল হচ্ছে EDTA, প্রথম ক্লাসে এক্সাম্পলে দেখিয়েছিলাম। EDTA হেক্সাডেন্টেন্ট মানেই হচ্ছে 6টা ডোনার থাকবে এবং সেই 6টা ডোনারের মাধ্যমে বন্ধন ক্রিয়েট করে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে লিগ্যান্ডটি যুক্ত থাকবে। তো এখানে এক্সাম্পল হচ্ছে কোবাল্টের EDTA কমপ্লেক্স। দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট এবং হেক্সাডেন্টেন্ট লিগ্যান্ড EDTA 6টা ডোনারের মাধ্যমে 6টা লিঙ্কেজ তৈরি করে কোবাল্টের সঙ্গে যুক্ত আছে। মেন যে স্ট্রাকচার তার যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেই প্রতিবিম্ব কিন্তু মেন স্ট্রাকচারের সঙ্গে সুপার ইম্পোজেবল নয়, কাজেই কোবাল্টের এই কোঅর্ডিনেশন কমপ্লেক্স কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় বা আলোকীয় সমবায়বতা প্রদর্শন করছে।
তো এই হয়ে গেল অপটিক্যাল আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজমে দুটো ভাগ আমরা পড়ে ফেললাম, একটা জিওমেট্রিক্যাল, একটা অপটিক্যাল। তো পুরো কোঅর্ডিনেশন কমপ্লেক্স কিভাবে বিভিন্ন টাইপের সমবায়বতা প্রদর্শন করে, স্ট্রাকচারালি হোক বা স্টিরিওই হোক, তাদের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আজ এই অবধি থাকলো, এরপর দিন থেকে বাকি পোর্শন হবে।